প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক সমকালের উপসম্পাদক কবি মাহবুব আজিজ। শুভ সকাল। আপনাকে শুভ সকাল। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, এনবিআরে তালা, সেবা বিঘ্নিত, ভিডিও বার্তায় দৃঢ় অবস্থান ইরানের সর্বোচ্চ নেতার। বাংলাদেশ প্রতিদিন, রাজনৈতিক দলগুলোর ক্ষোভ, প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির বৈঠক। প্রথম আলো ও ডেইলি স্টারের উপর ক্ষোভ ঝাড়লেন আসিফ নজরুল। যুগান্তর, প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির 1-to-1 বৈঠক, ভোটের তারিখ ঘোষণার আভাস। আবু সাইদ হত্যায় 30 জনের সম্পৃক্ততা মিলেছে। দৈনিক সমকাল, বিএনপির বিপরীতে 3 শক্তির বৃহত্তর সমঝোতার চেষ্টা। পরমাণু স্থাপনায় ক্ষয়ক্ষতি নিয়ে যুক্তরাষ্ট্রে বৎসা। গাজায় ত্রাণ নিতে গিয়ে 4 সপ্তাহে নিহত 549। মানব জমিনের শিরোনাম, মামলায় তছনছ, সমমনা দলগুলোকে যে বার্তা দিয়েছে বিএনপি। নতুন বাংলাদেশ দিবস, রাষ্ট্রের নাম পরিবর্তনের ঝুঁকি। কালের কণ্ঠ, সরকারি চাকরিদের 15 বছরের স্বেচ্ছা অবসর। মব সন্ত্রাসে কঠোর বিএনপি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বললেন, মব না, এটি প্রেসার গ্রুপ। খবরের কাগজ, 3 নির্বাচনের দুর্নীতি অনিয়ম তদন্তে কমিটি। রাজনৈতিক সমঝোতার অভাবে একতরফা নির্বাচন হয়েছে, আদালতে হাবিবুল আউয়াল। আমাদের সময়, প্রধানমন্ত্রীর মেয়াদ বেঁধে দেওয়া নিয়ে প্রশ্ন। যুক্তরাষ্ট্রের মুখে কষে থাপ্পড় মেরেছে ইরান। আমার দেশ, আওয়ামী আমলে ইভেন্ট আয়োজনে বেপরোয়া লুট। আদালতের সাবেক সিইসি আউয়াল, 2024 সালে ডামি নির্বাচন হয়েছে। দৈনিক জনকণ্ঠ, সব সরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশ। যুক্তরাষ্ট্রের গালে কষে চড় দিয়েছি। দৈনিক ইনকিলাব, নির্বাচনের চাপ বাড়ছেই। দৈনিক সময়ের আলো, ভোট এগুলো আরেক ধাপ। 2024 সালে ডামি নির্বাচন হয়েছে। মানে এখন তো অনেক কথা শোনা যাবে, ডামি নির্বাচন তাহলে আপনি করলেন কেন, সেই প্রশ্নটা। কিন্তু অনুষ্ঠানটা শুরুতে একটু আনন্দ সংবাদ আলাপ করতে চাই। বাংলাদেশ টেলিভিশন, বিশেষ করে স্যাটেলাইট টেলিভিশনের জগতে একটি অনুষ্ঠান, তৃতীয় মাত্রা, মানে এটা যে কি পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছে এর ইতিহাসটা যদি পর্যালোচনা করি, যখন মানুষ রাতের অনুষ্ঠান, রাতের টকশো হবে, এটা ভাবতেই পারে নাই মানুষ, এই রাতে আবার অনুষ্ঠান হবে, এটা কে দেখবে? একজন মানুষ এই স্বপ্নটা দেখলেন, ফরিদুর রেজা সাগর, এবং তার বিশ্বাসের জায়গা তৈরি হয়েছিল যে রাতেও এই অনুষ্ঠান দেখবে। জিল্লুর রহমান যুক্ত হলেন সাথে, আজকের অত্যন্ত জনপ্রিয় উপস্থাপক, অত্যন্ত জনপ্রিয় মানুষ। তো ওই পেছনের কথাগুলো যদি মনে করি, যে ফরিদুর রেজা সাগর এবং জিল্লুর রহমান, এই যে যৌথবদ্ধ একটা কি বলবো প্রয়াস, আজকের তৃতীয় মাত্রা অনুকরণে দেশের প্রত্যেকটি টেলিভিশন চ্যানেলে আপনি 12টার পরে দেখবেন টকশো শুরু হয়ে গেছে। এই টকশোর মূল মানে জায়গাটা, শক্তিটা কিন্তু তৈরি করেছে তৃতীয় মাত্রা। আনন্দ সংবাদটি যেটা 8000 পর্ব, আমাদের এই অনুষ্ঠানের পরপরই কিন্তু প্রচার হবে। গত রাতে তার অনুষ্ঠানটি প্রচার হয়েছে। আপনার কাছে কি মনে হয়? এটা অভিনন্দন চ্যানেল আই এবং তৃতীয় মাত্রাকে, এবং এটা আমাদের যে এক ধরনের বহু মত, বহু চিন্তার যে সমাজ আমরা দেখি, কল্পনা আকাঙ্ক্ষা করি, সেটারই একটা প্রায়োগিক রূপ আসলে আমরা দেখতে পাই, যে এখানে পরস্পরের সঙ্গে বিতর্ক করছেন, মতামত দিচ্ছেন, এবং এটা ধীরে ধীরে এমন একটা মানে প্ল্যাটফর্মে পরিণত হয়েছে যেখানে সকল মত, সকল বুদ্ধির মানুষ পাশাপাশি বসতে পারছেন। এটাই তো গণতান্ত্রিক সমাজের একটা সৌন্দর্য। এবং সেটা যেহেতু চ্যানেল আই শুরু করেছে, 8000 পর্ব, তার মানে 8000 রাত্রি এটা চলেছে। এটা তো একটা বিরাট ব্যাপার, এবং এটা যে আরব্য রজনীর মতো, এবং আরব্য রজনী না, এবং সবচেয়ে বড় ব্যাপারটা আমি জানি না, পৃথিবীর ডাটাটা আমার কাছে নেই, কিন্তু উপমহাদেশের মধ্যে ওদের সর্বোচ্চ সময়ের এরকম একটি অনুষ্ঠান, তৃতীয় মাত্রা, 8000 পর্ব। এবং এটা দিনে দিনে একটা আরো বেশি যেন আকর্ষণীয় হয়ে উঠছে, এবং এটা আমরা তাদেরকে অভিনন্দন জানাই। এবং বাইরে যখন আলোচনা দেখি বা আলোচনার কথা শুনি বা কোনো টেলিভিশন নিয়ে আলোচনা হয়,
তখন কিন্তু তৃতীয় মাত্রার কথা উঠে এবং কেউ কেউ মনে করেন প্রথমে অনেক দিন এটা ঝগড়ার অনুষ্ঠান, কিন্তু এই ঝগড়ার অনুষ্ঠানটা যে কত জনপ্রিয় এবং শেষে যে কতটা জনপ্রিয়তা, মানে রাত জেগে মানুষ এই অনুষ্ঠানটা দেখবার জন্য থাকে এবং বিতর্ক সমাজে থাকবে থাকবে এই বার্তা নিয়েই অনুষ্ঠানটি শুরু হয়েছিল এবং এটা ধীরে ধীরে যে প্রভাব বিস্তার করেছে, এটাই আমাদের এই যুক্তির যে পথে আমরা এগোতে চাই একটা জাতিগতভাবে, তারই যেন একটা আরেকটা ব্যাপার যেটা হয়, তৃতীয় মাত্রায় প্রতি পর্ব দেখলেই বোঝা যায় ওই দিন দেশটা কেমন আছে। নিশ্চয়ই, মানে এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন মতের মানুষ, সমকালীন প্রসঙ্গ মানুষজন আলোচনা করছেন এবং সেটা যে দেখবার জন্য মানুষের যে আগ্রহের জায়গাটা। প্রিয় দর্শক, আজকে আমাদের এই অনুষ্ঠানের পরপরই তৃতীয় মাত্রার ৮,০০০ পর্বের পুনঃপ্রচার হবে, আপনারা অবশ্যই দেখবেন। আজকের অনুষ্ঠানে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার এবং আমাদের ইতিহাসবিদ ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন এবং মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী আছেন এই অনুষ্ঠানে। আপনারা দেখবেন আশা করি। আমরা একটু দেশের কথায় আসতে চাই। এনবিআর নিয়ে গত কয়েকদিন ধরে, গত এক মাস প্রায় ধরে চলছে আন্দোলন, চলছে একটা প্রতিষ্ঠানের আন্দোলন চলছে। এই যে শিরোনাম হলো এনবিআরে তালা সেবা বিঘ্নিত, তাহলে কতদিন চলবে? এবং এটা শুরু হয়েছে আসলে সংস্কারের প্রশ্নে, যে এনবিআরকে সংস্কারের জন্য একটি কমিটি করা হয়েছিল, প্রাক্তন প্রধান মজিদ সাহেবের নেতৃত্বে একটি কমিটি করে দুভাগে ভাগ করে যে বিষয়গুলো এসছে, এটা তারা মানতে চাচ্ছে না কর্মীরা, এবং সব কিছু মিলে তাদের কিছু আপত্তি ছিল ইত্যাদি অনেক কিছু, এবং এটা প্রায় মাস ৩ ধরে এই অবস্থা চলছে। এবং গতকালকে যেটা আমরা দেখলাম যে একেবারে সেনাবাহিনী সেখানে মোতায়েন করতে হয়েছে এটাকে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখবার জন্য। তার মানে কতটা ভয়াবহ দাঁড়িয়ে গেছে যে সেনাবাহিনী পর্যন্ত মোতায়েন করতে হয়েছে, সেনাবাহিনী, পুলিশ ইত্যাদি, এটা একটা যুদ্ধ পরিস্থিতি। তো এনবিআরেও যদি এই অবস্থা হয়, যেখানে রাজস্ব আয়ের যে প্রধান ক্ষেত্রটি, সেখানে এই অবস্থাটা দাঁড়াচ্ছে। আসলে আমাদের সমাজের প্রত্যেকটা জায়গায় যে বিশৃঙ্খলা এবং কেউই আইনের শাসন বলতে যা বোঝায় সেটা অনুপস্থিত, তার যেন একটা প্রত্যক্ষ প্রমাণ আমরা এখানে পাচ্ছি। এবং এখানে সরকারের যে একদম নিষ্ক্রিয়তা, এবং সরকার আসলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না, ব্যর্থ হচ্ছে, তার প্রত্যেকটা। আমি আপনাকে একটু ছোট্ট করে থামিয়ে দিই। ব্যর্থ এখানে মাননীয় অর্থ উপদেষ্টা যেটা বলেছেন, খোলাখুলি আলাপ করেছি এবং এই সমস্যার সমাধান তাড়াতাড়িই হবে, আগামী সপ্তাহে আরো একটি সভা করব, তখন চূড়ান্ত বিষয়টি সমাধান করব। এটা তো জাতিসংঘের মতো কথা। প্রত্যেকটা ক্ষেত্রে হবে, হচ্ছে, মব মানে কবে হবে? সিইসি কে জুতার মালা পরিয়ে দিচ্ছে, তখনও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সরকার যদি হবে, হচ্ছে এবং তীব্র নিন্দা জ্ঞাপন করেন, তাহলে আসলে সরকারের অস্তিত্বটা কোথায়? এটা বড় একটা প্রশ্ন। জানি না আপনি যে প্রশ্ন তুললেন সেই প্রশ্নের উত্তরটা কে দেবে। প্রধান উপদেষ্টার সঙ্গে সিএসির 1-to-1 বৈঠক হলো এবং আশা করা যাচ্ছে যে ভোটের তারিখ নিয়ে বোধহয় আলাপ আলোচনা হচ্ছে। ভোট কি হচ্ছে? হ্যাঁ, ভোট তো মনে হয় যে হওয়ার একটা, অনেকেই এখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন, অনেকটা মানে একটা পারলৌকিক অবস্থার দিকে চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এগুলো তো এত ঢাকঢাক গুড়গুড় করবার কিছু নাই, সরাসরি কথা হবে এবং এটার একটা রোড ম্যাপ থাকবে, কি হচ্ছে না হচ্ছে। আমরা তো দেখছি গতকালকেই বোধহয় বিএনপির সালাউদ্দিন আহমেদ সাহেব বললেন, ঐক্যমত্য কমিশনের বৈঠকে যতখানি খাওয়া দাওয়া হচ্ছে ততখানি কাজ হচ্ছে না। উনি নিজেই পত্রিকার শিরোনাম হয়েছে। তো সালাউদ্দিন আহমেদ সাহেবই তো বলে দিলেন আসল কথা। তো খাওয়া দাওয়াটা খারাপ না, খাওয়া দাওয়া ভালো। তো সেই হিসেবে আমরা কি অবস্থা দাঁড়াচ্ছে আমরা তো আসলে জানি না, পরিস্থিতিটা কি হচ্ছে, মানে কি অবস্থা হচ্ছে আমরা জানি না। এই যে প্রশ্ন, এই প্রশ্নটা বোধ করি অনেকেরই। নিশ্চয়ই। একটু মধ্যপ্রাচ্যের দিকে যাই। যুদ্ধ তো থেমেই গেল নাকি? যুদ্ধ আপাতত একটা স্থবির অবস্থায় আছে। কিন্তু আমি যদি খামেনির বক্তব্যটা যদি আপনাকে একটু পড়ে শোনাই, টেলিভিশন ভাষণে খামেনি যুক্তরাষ্ট্রের গালে কষে চর মেরেছে ইরান। হ্যাঁ, এটা ইরানের যে পরিস্থিতি, এই যুদ্ধ গত 13-14 দিন টানা যে যুদ্ধটা হলো, তো সেই ক্ষেত্রে কিন্তু ইরান যথেষ্ট তারা সামর্থ্য দেখিয়েছে, বুদ্ধিমত্তার পরিচয়ও দিয়েছে, এবং
ট্রাম্পের ক্ষেত্রে যেটা বলা যাচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প যেটা করছেন, সকালে এক কথা বলেন, বিকালে আরেক কথা বলেন। প্রেডিকশন নেই। হ্যাঁ, এবং এমন ভাবে বলছেন, উনি তো 15 দিনের একটা সময় বেঁধে দিয়েছিলেন যে 15 দিনের কিছু করবেন না, বলার পরের দিন এই প্রসঙ্গটাই আলোচনা করেছিলাম আমি গত অনুষ্ঠানে, যে উনি 15 দিন সময় দিয়ে পরের দিন যুদ্ধ করে দিয়ে শুরু করেন। এখন উনি বলছেন যে যখন তখন আবার এই স্থিতিশীলতা নষ্ট হয়ে যেতে পারে। এই সমস্ত কথাবার্তা উনি কি ফান করে বলেন নাকি বুঝে বলেন, এটা এখনো আমরা কিন্তু উনি যে অবস্থানে আছেন সেখানে তো ফান করার কথা না। এখন পরিস্থিতি তো তাই। আপনি দেখেন যে মাঝে মাঝে উনি যেভাবে বলছেন, উনি ইউনিভার্সিটির গ্র্যান্ট বন্ধ করে দিচ্ছেন, উনি ভিসার ব্যাপারে অনেক কিছুই হচ্ছে যেগুলো আবার রাখতেও পারছেন না বা রাখছেন না। তো এইরকম একটা পরিস্থিতিতে আসলে 2025 সালে পৌঁছে বিশ্ব তো কোনো যুদ্ধ নেবার পরিস্থিতিতে নাই। এটা তো একটা মিনিমাম মানুষও বোঝে। ফিলিস্তিনিতে যে অবস্থাটা হচ্ছে, গাজায় যে অবস্থা হলো, আপনার ইরান বা আপনার ইসরায়েলে যে অবস্থা, সবাই তো মানুষ। একটা জিনিস আমি আপনার কাছে একটু জানতে চাই, ধরেন ইসরায়েল এবং ইরানের যুদ্ধ বন্ধের জন্য যে মানে উদ্যোগটা নেওয়া হলো, প্রেসিডেন্ট ট্রাম্প নিলেন, গাজা পরিস্থিতি ইসরায়েলের সাথে নিয়ন্ত্রণ করবার ব্যাপারে এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেই। কোনো ক্ষেত্রেই তো আসলে ব্যাপারটা হচ্ছে কি, মানে আমেরিকা যখন কথা বলে বিভিন্ন বিষয়ে, তাদের তো আসলে এক এক দিকে এক এক রকম। আপনার ইসরায়েলকে এভাবে সমর্থন করার বিষয়টাতে আসলে তো কোনো যুক্তি থাকতে পারে তো বলে তো কেউই তো মনে করছেন না। এখন আপনার ইরানকে তাদের পারমাণবিক অস্ত্র আছে বলে আপনি ধ্বংস করে দেবেন, ইসরায়েলের কি আছে? ইসরায়েলের ক্ষেত্রে কি আরেক রকম ঘটবে? তো এই রকম দ্বিমুখী একটা পরিস্থিতি তো ক্ষমতাধর দেশ হিসেবে আমেরিকা এটা করেই আসছে। সেক্ষেত্রে ইরানের যে এইবার জড়িয়ে পড়বার পর আমরা দেখলাম যে চীন বা রাশিয়া যখন তাদের অ্যাটিটিউড দেখে মনে হচ্ছিল যে আসলে একটা একেবারে একতরফা কোনো কিছুই হবে না, এটা একটা ভালো। তবে কোনো যুদ্ধই আসলে আকাঙ্ক্ষিত না, এবং এইখানে মানুষের জীবন সবচেয়ে মানবতা, অবশ্যই সেটা দেশ দেশেরই। অনেক কথা এখন শোনা যাচ্ছে না। প্রথম যখন শিরোনাম পড়ছিলাম তখন আমি বলছিলাম যে আউয়াল সাহেব যে বললেন শেখ মুজিবের মতো নেতাও নির্বাচনে কারচুপি করেছেন, সংস্কার ছাড়া 1000 বছরেও নির্বাচন সুষ্ঠু হবে না। তাহলে আপনারা যখন দায়িত্ব নেন তখন কি এই কথাগুলো ভাবেন না? আবার কেউ বলেছেন যে মানে লোভ সংবরণ করা যায় না। না, রেজিম যখন পরিবর্তন হয় তখন কিন্তু ভাষাও পরিবর্তন হয়ে যায়। আপনি এগুলো তো প্রকাশিত পত্রিকা, রোজ কিয়ামতের দিন পর্যন্ত আপনার এই পত্রিকা পরিবর্তন করার কোনো সুযোগ নাই, একবার যা ছাপা হয়ে যায়। এই তো ছাপা পত্রিকার সবচেয়ে বড় একটা শক্তি। আপনি অনলাইন বলেন এটা ডিলিট করবেন, কিন্তু এইটা তো আর করতে পারেন। আপনি 2024 সালের 5ই জানুয়ারি নির্বাচনের আগে, কয়েকদিন আগে, এবং 5ই জানুয়ারি নির্বাচনের পর দিন এই সিইসি ভদ্রলোকের নাম কি যেন, আওয়াল সাহেব কি বলেছিলেন একটু আমরা যদি মনে করে দেখি। যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে, এটা হলো 5ই জানুয়ারির আগে। যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে, তার মানে নির্বাচন না হলে সর্বনাশ হয়ে যাবে দেশের। 5ই তারিখের সাংবিধানিক এটা 6 তারিখে উনি বললেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, অংশগ্রহণমূলক হয়েছে, এগুলো তো প্রকাশিত। তখন তিনি এই কথা বললেন কেন? এবং যেদিন 5 তারিখে নির্বাচন হলো, সকাল দুপুর বিকাল ঘুমের একটা ব্যাপার ছিল, আমি ঘুমিয়েছিলাম জানি না, এই সমস্ত হাস্যকর বার্তা জাতির সাথে ঠাট্টা তামাশা করেছেন তিনি। এবং একটা মানুষ কতখানি দায়িত্ব জ্ঞানহীন হলে, তিনি তো সরকারের আজ্ঞাবহ কর্মকর্তা ছিলেন না, এটা একটা সাংবিধানিক পদ, তিনি তো সত্যের খাতিরে বলতে পারতেন যে এটা নির্বাচনে হয় নাই, আমি পদত্যাগ করলাম। ক্ষমতার মোহ, ক্ষমতায় থাকলে এটা শুধু মোহ না, এই ধরনের লোকজন কর্তৃত্ববাদী সরকারকে আরো কর্তৃত্ববাদী করার ক্ষেত্রে উস্কানি দেয়, এবং তাদের উস্কানিতেই এই শেখ হাসিনা আরো স্বৈরাচার হয়েছেন। একা তো আর তিনি সবকিছু লুণ্ঠন করেননি। এই সমস্ত ভদ্রলোকেরা যারা যেখানে দায়িত্বে ছিলেন, তারা তাদের দায়িত্বটা পালন করেননি। এটা তার সাংবিধানিক দায়িত্ব। আপনি নির্বাচনে বিএনপির মতো একটা বড় দল আসছে না, বারবার আমরা লিখেছি তখন যে বিএনপি আসছে না, সিইসির কিছু বলার নেই। তিনি বলেন এটা আমার দায়িত্ব না। আপনার দায়িত্ব কি? পরবর্তীতে সরকার পরিবর্তনের পরে বলা এই হয়েছে সেই হয়েছে, এটা হয় না। আপনাকে আপনার যে অক্ষমতা, ব্যর্থতা, তার দায় আপনাকে নিতে হবে। এখন এই যে দায় নেওয়া, এই যে ঘটনা ঘটলো,
এখন যারা নির্বাচন কমিশনে আছেন তারা বোধ করি অন্তত পক্ষে এই জায়গা থেকে শিক্ষার জায়গা থেকে একটা শিক্ষা আসলে কেউ নেয় না শিক্ষা কেউ নেয় না। তারা মনে করে এই চেয়ারটি চিরকালের জন্য এবং টেবিলের এপার আর ওপার ক্ষমতায় বসলে তারা ভুলে যায় যেটা পরিবর্তন হবে। মনে হয় সময় যেটা বলছে তাতে মনে হয় যারা যে দায়িত্বে আছেন তাদের একটু বোধ করি বোধ থাকা উচিত যে যা ভাবি তা না। তাহলে আমরা একটা কাজ করতে পারি রেজা ভাই, এই সিইসি কিংবা যারা নির্বাচন কমিশনার থাকেন নির্বাচনের আগে এবং পরে এই কয়েকটা দিন ওনারা কি বলেন, গত 3 নির্বাচন এবং এই নির্বাচনের আমরা দেখবো পাশাপাশি বসিয়ে দেখবো যে একই ধরনের কথাবার্তা শুরু হচ্ছে। এইবারের নির্বাচন কমিশনার কিন্তু একই ধরনের কথাবার্তা বলছেন। 25 বছর টেস্টের পালন করা হচ্ছে বাংলাদেশে এবং বেশ ঘটা করে, এটা হতেই পারে। কিন্তু আমার দল টেস্ট খেলছে শ্রীলঙ্কার সাথে, তো এই যে কেন আলোচনা করলাম, এই উদযাপনের সাথে টেস্টের হেরে যাওয়ার যে মানে হেরে যায় অবস্থার যে পরিবেশ, সেটা কেন জানি মেলাতে পারছি না। না, এটা একটা অভিনন্দনের ব্যাপার অবশ্যই। বাংলাদেশ 25 বছর ধরে টেস্ট খেলছে এবং 115টার মতো তারা টেস্ট খেলে সম্ভবত 23টা জয় হয়েছে, 111টা আমরা হেরেছি। কিন্তু ধরেন আজকে যারা বড় বড় টেস্ট দলগুলো 100 বছর বা 75 বছর পেরিয়ে গেছে, তাদের প্রথম 25 বছর যদি আমরা গড় করি তখন কিন্তু বাংলাদেশের অবস্থান চতুর্থ। এত মন খারাপ করার কিছু নেই, আমরা এগিয়ে যাচ্ছি এবং টেস্ট খেলে মাত্র 8টা-9টা দেশ, তার মধ্যে আমরা একটি। এবং আমাদের এই দেশটি নানানভাবে আমরা দরিদ্র এবং নানান রকমভাবে আমরা পর্যুদস্ত। বাংলাদেশের যে উজ্জ্বল মুখ কিন্তু ক্রিকেট এই ব্যাপারে খুব বড় একটা ভূমিকা পালন করে এবং সেই ক্ষেত্রে ক্রিকেটারদের প্রতি এবং দলের প্রতি আমরা অভিনন্দন জানাই। না, অবশ্যই এবং ক্রিকেট হাসলেই বাংলাদেশ আসে, ওই জন্য এই কষ্টের কথাগুলো বলি। নিশ্চয়ই। একেবারে অনুষ্ঠানে যেতে একটা সময় পাওয়া গেল, একটা আলোচনা করতে চাই। গতকাল সংবাদ মাধ্যম নিয়ে একটি আলোচনা সভা হয়েছে। সবাই আইন উপদেষ্টা বলেছেন অন্যায় তদবির না মানলে সামাজিক মাধ্যমে আক্রমণ হচ্ছে, এবং মব জাস্টিস নিয়ে শফিকুল আলম যেটা বলেছেন যে এখন যেটিকে মব বলা হচ্ছে আমি সেটাকে মব বলছি না, বলছি প্রেশার গ্রুপ, সেটা তৈরি হচ্ছে আগের সাংবাদিকতার ব্যর্থতার কারণে। অনুষ্ঠানটির আয়োজন করেছে সেন্টার ফর স্টাডিজ সিজিএস। এই তৃতীয় মাত্রার জিল্লুর রহমান সাহেবেরই প্রতিষ্ঠান এবং খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা হয়েছে। আলোচনাটি শুনে মনে হলো ধরনী দ্বিধাও। কেন ভাই? শফিক সাহেব নিজে বলছেন এটা মব জাস্টিস নয়, প্রেশার গ্রুপ। ভাই, প্রেশার দিতে দিতে কি আপনি বাংলাদেশটাকে ছিন্ন ভিন্ন করে দেবেন? একটা সাবেক সিইসি ভাই, একজন বয়স্ক মানুষ, তাকে জুতা দিয়ে গালে মারা হচ্ছে, আপনি এটা কি করে বলেন? এটা কি জঙ্গল? এই দেশটা কি জঙ্গলে পরিণত হলো? কোনো ব্যক্তির কোনো রকম অধিকার নেই আরেকটা ব্যক্তিকে আক্রমণ করা, তাহলে রাষ্ট্র থাকবে কেন? আপনার আইন আদালত থাকবে কেন? আপনি যত বড় অপরাধী আমি হই না কেন, আপনি আমাকে লাঠিতে পিটাতে পারেন না। আপনি আইনের যাবেন, আইনের কাঠামো আছে, সেখানে আমাকে বিচার করবার জন্য একটি আইনি শৃঙ্খলা থাকবে, সেইটার দায়িত্ব সরকার এবং রাষ্ট্রের। ব্যক্তি যখন সেইটার দায়িত্ব নিয়ে নেয়, কালকে দেখলাম যে এনসিপি নেতারা বলতেছে এটা মব না, এটা হলো জনরোষ। তাহলে যে কোনো কাজেই তো আজকে আপনাকে আমার পছন্দ হবে না, আমি বলবো আপনি এভাবে চুল আঁচড়েছেন কেন, আমি 5 জন লোকরে নিয়ে বললাম জনরোষ, আপনাকে মারবো। তার মানে কি আমরা কি সভ্যতা থেকে সরে আসব? এই কথাটা শফিক সাহেব বলছেন। আসিফ নজরুল সাহেব বলছেন যে উনি প্রথম আলো ডেইলি স্টারকে বললেন যে আপনারা বিএনপি পন্থী লেখেন, আওয়ামী লীগ পন্থী লেখেন না, ইত্যাদি নানান কথাবার্তা। একজন বললেন যে বাংলাদেশের সংবাদ মাধ্যম এই করেছে সেই করেছে। আসলে আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো যেভাবে অনেকগুলো বেশিরভাগ প্রতিষ্ঠান সরকারের প্রতি নতজানু হয়ে যায় নানান রকম দম্ভের ইয়েতে, এটা গণমাধ্যমও অস্বীকার করবার কিছু নেই যে আমাদের অনেক সিনিয়র সাংবাদিকরা বা অনেক ধরনের সাংবাদিকরা সরকারকে তেল প্রদান করেছেন, নানান রকম অনাচার করেছেন। আবার অনেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবারও চেষ্টা করেছেন, সেটাও তো আমরা অস্বীকার করতে পারি না। আপনি জুলাই আগস্ট মাসে পত্রিকাগুলো দেখুন তো, সেখানে কি সাংবাদিকরা এই আওয়ামী রক্তচক্ষুকে সরিয়ে তারা কি সত্য কথা লেখা নাই? এটা কি এমনি এমনি হয়ে গেল সবকিছু? আপনারা আজকে এত কথা বলছেন, আসিফ নজরুল যেভাবে বলছেন, উনি যখন সরকারের বাইরে ছিলেন তখন এই মানবাধিকার প্রশ্নে ওনারা যতখানি সোচ্চার ছিলেন, আজকে যখন একজন বয়স্ক মানুষকে গালে জুতা মারা হচ্ছে এবং সেটা ভিডিও করা হচ্ছে পুলিশের সামনে, একটি কথা তারা বলছেন না। এটার মানে কি? ওনারা বলছেন এটা প্রেশার গ্রুপ। এটা ঠিক না।
যুক্তি সবসময় একভাবেই দিবেন। আপনি চেয়ারের এই পাশে বসলে একটা, ও পাশে বসলে একটা, একটা হয় না। দিন সবার সমান যায় না ভাই। একেবারে শেষ কথা, দিন সবার সমান যায় না। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।